সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি দ্বিতীয় পত্র, ষষ্ঠ অধ্যায়। আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে অর্থায়ন। এই অধ্যায় থেকে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে অর্থায়ন, অর্থায়নের কার্যাবলী বা গুরুত্ব, অর্থায়নের শ্রেণীবিভাগ এবং সরকারি ও বেসরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য। অর্থায়ন, ফিনান্স। অর্থায়ন শব্দটি ইংরেজি ফিনান্স এবং ল্যাটিন শব্দ ফিনিশ হতে এসেছে। ফিনিশ শব্দের অর্থ হল অর্থ সংগ্রহ করা। সাধারণভাবে যে কোনো কাজ করার লক্ষ্যে অর্থ সংগ্রহ করা এবং এর যথাযথ ব্যবহারকে অর্থায়ন বলে। যেমন ব্যক্তির নিজস্ব কার্যাবলী পরিচালনা, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ, ঝুঁকি নিয়ে ব্যবসায় বাণিজ্য পরিচালনা, অলাভজনক প্রতিষ্ঠান স্থাপন প্রভৃতি বিভিন্ন খাতে জনকল্যাণে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাই অর্থায়ন শব্দটি দ্বারা অর্থের সংস্থান, যোগান বা সংগ্রহকরণকে বোঝায়। অর্থায়নের কার্যাবলী বা গুরুত্ব। অর্থায়নের কার্যাবলী বা গুরুত্ব আলোচনা করার জন্য আমরা একটা উদাহরণ বেছে নিতে পারি। ধরে নিই, রহিম একজন ব্যক্তি। সে এখন একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চাইছে। ধরে নিই সে একটি গার্মেন্টসের ব্যবসা শুরু করবে। এক্ষেত্রে তার কি প্রয়োজন? প্রথমেই তাকে এখানে আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে। অর্থাৎ সে যে ব্যবসাটি করবে সেই ব্যবসাটির জন্য কী পরিমাণ অর্থ সংগ্রহ করা দরকার বা তার সাথে জড়িত যে বিষয়সমূহ সেগুলো নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে হবে। পরিকল্পনা তৈরি করার পর তাকে ঠিক করতে হবে যে কোন কোন উৎস থেকে সে ওই ব্যবসায়ের জন্য অর্থটা সংগ্রহ করবে। ওই জিনিসটা ঠিক করার পর তার কাজ হচ্ছে তহবিল সংগ্রহ করা। অর্থাৎ উৎস অনুসারে তহবিল সংগ্রহ করে ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। তহবিল সংগ্রহ করার পরই শেষ নয়, ওই তহবিলটাকে ব্যবহার করতে হবে যথাযথভাবে, যাতে করে তার ব্যবসা প্রতিষ্ঠানটা সামনের দিকে এগিয়ে যেতে পারে। তহবিল ব্যবহার করতে গিয়ে তাকে খেয়াল রাখতে হবে যাতে তহবিলের যে অর্থটা সেটা যাতে অনুৎপাদনশীল কোনো খাতে ব্যবহৃত না হয়। সেক্ষেত্রে তহবিলটা তাকে সংরক্ষণ করতে হবে। তারপর তাকে দেখতে হবে যে এর ফলাফলটা কী, অর্থাৎ তার যে ব্যবসা প্রতিষ্ঠানটা সে যে শুরু করেছে তার ফলাফলটা কি ভালো নাকি খারাপ, অর্থাৎ সেখান থেকে কি তার লাভ এসেছে নাকি লোকসান এসেছে। এরপর সেখান থেকে যদি তার মুনাফা অর্জিত হয় তাহলে সেই মুনাফাটা বন্টন করতে হবে। অর্থাৎ সে যে যে উৎস থেকে এনেছে অর্থটা সেই উৎস অনুসারে তার মুনাফা থেকে অর্থটা বন্টন করে দিতে হবে। এভাবে বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি বিভিন্ন ধাপ অনুসরণ করে অর্থায়নের কার্যাবলী সম্পন্ন করে থাকে। তাহলে আমরা এই ধাপগুলো যদি মনে রাখি তাহলে আমরা অর্থায়নের কার্যাবলী বা গুরুত্বটা খুব সহজে লিখতে পারি। ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সরকারের আর্থিক গতিশীলতা বৃদ্ধিতে অর্থায়নের কার্যাবলীর যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে রয়েছে আর্থিক পরিকল্পনা। কোনো কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ, সময়, তহবিলের সুষ্ঠু ব্যয় নির্ধারণ ও বিভিন্ন বিষয় বিশ্লেষণে আর্থিক পরিকল্পনার গুরুত্ব রয়েছে। সরকারি বেসরকারি সকল ক্ষেত্রে এটি সর্বাগ্রে বিবেচনা করতে হয়। 2, উৎস নির্বাচন। অর্থায়নের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো তহবিলের উৎস নির্বাচন। আর্থিক পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ কোন উৎস হতে সুবিধাজনক শর্তে সংগ্রহ করা যাবে, সেটি প্রাতিষ্ঠানিক, অভ্যন্তরীণ উৎস নাকি বিদেশি অপ্রাতিষ্ঠানিক উৎস, এসব নির্বাচন করতে হয়। 3, তহবিল সংগ্রহ। অর্থায়নের তৃতীয় কাজ হলো নির্বাচিত উৎস হতে ঋণদাতা ও গ্রহীতার মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে প্রাপ্ত ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধ পদ্ধতি, সংরক্ষণ ব্যবস্থা ইত্যাদি বিষয় উল্লেখ করে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তহবিল সংগ্রহ করা। প্রয়োজন হলে জামানতের ব্যবস্থাও করতে হয়। 4, তহবিলের ব্যবহার। তহবিল সংগ্রহের পর অর্থায়নের কাজ হল ব্যবসায় বিনিয়োগ ঝুঁকির বিষয়টি স্মরণে রেখে উৎপাদন খরচ সর্বনিম্নকরণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করে মুনাফা অর্জন করা। 5, তহবিল সংরক্ষণ। বিনিয়োগ প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি ও অনিশ্চয়তা মাথায় রেখে নিয়মিত নিরীক্ষা, তদারকি ও নিয়ন্ত্রণের মাধ্যমে তহবিল সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাও অর্থায়নের অন্যতম কাজ। 6, ফলাফল নির্ণয়।
বিনিয়োগ প্রকল্পের ধারাবাহিক মূল্যায়নও অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ কাজ। বিনিয়োগের মাধ্যমে প্রকল্প হতে কী পরিমাণ লাভ অর্জিত হলো, বর্তমান আর্থিক অবস্থা কেমন, ক্ষতি হলে কিভাবে ক্ষতি পুষিয়ে নেওয়া হবে, এসব বিষয়ে পর্যালোচনা করতে হবে। 7. মুনাফা বন্টন। নির্বাচিত প্রকল্পে বিনিয়োগের ফলে অর্জিত মুনাফার কত শতাংশ শেয়ার হোল্ডারের মধ্যে বন্টন করা হবে, কে কত মুনাফা পাবে, অবন্টিত মুনাফা কিভাবে আবার বিনিয়োগ করা হবে, এসব নির্ধারণ করা অর্থায়নের আরেকটি কাজ। এছাড়া অন্যান্য কাজ থাকলেও অর্থায়নের উপরিউক্ত কাজগুলো সর্বাধিক গুরুত্ব বহন করে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব অর্থায়নের শ্রেণীবিভাগ নিয়ে। তার আগে আমরা একটা ছকের সাহায্যে দেখে নেব অর্থায়নের শ্রেণীবিভাগটা। কাজের ধরন ও প্রকৃতি অনুসারে এখানে অর্থায়নের শ্রেণীবিভাগের একটি ছক প্রদান করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অর্থায়নটাকে প্রথমে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরকারি অর্থায়ন, আরেকটা হচ্ছে বেসরকারি অর্থায়ন। তারপর সরকারি অর্থায়ন যেটা, সেটাকে আবার দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটা হচ্ছে বাহ্যিক উৎস। বেসরকারি অর্থায়নকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে: ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, অব্যবসায় অর্থায়ন। আবার ব্যবসায় অর্থায়ন যেটা, সেটাকে আবার 4টি ভাগে বিভক্ত করা হয়েছে: মালিকানার ভিত্তিতে, মেয়াদের ভিত্তিতে, উৎসের ভিত্তিতে, কাঠামোর ভিত্তিতে। এর মধ্যে মেয়াদের ভিত্তিতে যে শ্রেণীবিভাগটা আমরা দেখতে পাই, সেটাকে আবার 3টি ভাগে বিভক্ত করা হয়েছে: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী। এখন আমরা অর্থায়নের এই শ্রেণীবিভাগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সরকারি অর্থায়ন। রাষ্ট্র বা কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের অর্থায়নকে সরকারি অর্থায়ন বলা হয়। শিক্ষার প্রসার, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন, সম্পদের সুষম বন্টন, পল্লী উন্নয়ন, কর্মসংস্থান, জাতীয় আয় বৃদ্ধি প্রভৃতি সরকারি অর্থায়নের উদ্দেশ্য। একে 2 ভাগে ভাগ করা যায়, যথা: 1. অভ্যন্তরীণ উৎস। কোনো দেশের সরকার তার প্রয়োজনীয় অর্থের একটি অংশ অভ্যন্তরীণ উৎস হতে কর, শুল্ক, অকর রাজস্ব, নিট মূলধনী আয়, জাতীয় সঞ্চয় প্রকল্প, মুদ্রা ছাপানো এবং অতিরিক্ত কর আরোপ ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করে। 2. বাহ্যিক উৎস। সরকার প্রয়োজনীয় উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয়ের একটি অংশ বিভিন্ন দেশ, সাহায্য সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যেমন বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক প্রভৃতির কাছ হতে ঋণ ও অনুদান ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করে থাকে। বেসরকারি অর্থায়ন। সরকারি প্রতিষ্ঠান ছাড়া অন্য সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়নকে বেসরকারি অর্থায়ন বলে। এ ধরনের অর্থায়ন 3 প্রকার, যথা: 1. ব্যক্তিগত অর্থায়ন। সাধারণত ব্যক্তি মালিকানায় পরিচালিত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে যে কোনো ধরনের অর্থায়নকে ব্যক্তিগত অর্থায়ন বলে। ব্যক্তি নিজস্ব আয়, পারিবারিক আয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রয়োজনীয় অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করে এর অর্থায়ন করা হয়। 2. ব্যবসায় অর্থায়ন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসায় কার্যাবলী পরিচালনার জন্য অর্থায়নকে ব্যবসায় অর্থায়ন বলে। এটি ব্যক্তিগত ব্যবসায়, সরকারি ব্যবসায় ও স্বায়ত্তশাসিত ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের ক্ষেত্রে হতে পারে। 3. অব্যবসায় অর্থায়ন। মুনাফার উদ্দেশ্য ছাড়া দেশের জনগণের কল্যাণ করার লক্ষ্যে সমাজের বিত্তবান ও মানবদরদীদের অনুদান ও সাহায্যে এর অর্থায়ন হয়, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, লাইব্রেরি, এতিমখানা, মন্দির, মসজিদ, গির্জা প্রভৃতির অর্থায়ন। এছাড়া আরও কয়েক প্রকার অর্থায়নের ধারণা রয়েছে, যেমন: ক. মালিকানার ভিত্তিতে অর্থায়ন। এটি এক মালিকানা কারবার, অংশীদারি কারবার ও যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে হয়ে থাকে। খ. সময় বা মেয়াদের ভিত্তিতে অর্থায়ন। এটি 3 প্রকার। এক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন বা দীর্ঘমেয়াদী অর্থায়ন হতে পারে। গ. উৎসের ভিত্তিতে অর্থায়ন। এটি 2 প্রকার: অভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উৎস। ঘ. উৎসের কাঠামোর ভিত্তিতে। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস ক্ষেত্রে অর্থায়ন এই 2 ভাগে এটিকে বিভক্ত করা যায়। প্রাতিষ্ঠানিক হচ্ছে ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক ইত্যাদি। আর অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, গ্রাম্য মহাজন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব সরকারি ও বেসরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য কী কী। সরকারি ও বেসরকারি অর্থায়নের মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলো পরিলক্ষিত হয়। 1. কেন্দ্রীয় স্থানীয় সরকারের প্রয়োজনীয় অর্থের সংগ্রহ ও সুষ্ঠু ব্যবহারকে সরকারি অর্থায়ন বলে। পক্ষান্তরে বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নকে বেসরকারি অর্থায়ন বলে।
2. সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য হলো নাগরিকদের আর্থসামাজিক কল্যাণ নিশ্চিত করা। অন্যদিকে বেসরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা এবং সম্পদ সর্বোচ্চ করা। 3. সরকারি অর্থায়নের ক্ষেত্রে কোনো জামানতের প্রয়োজন হয় না, কিন্তু বেসরকারি অর্থায়নে জামানতের প্রয়োজন হয়। 4. সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস হতে অর্থ সংগ্রহ করতে পারে। অন্যদিকে বেসরকারি অর্থায়নের জন্য বৈদেশিক উৎস হতে সাধারণত অর্থ সংগ্রহ করা সম্ভব হয় না। 5. সরকারি অর্থায়নে বাজেট প্রস্তুত বাধ্যতামূলক এবং হিসাবে গোপনীয়তা রক্ষা করা হয় না। পক্ষান্তরে বেসরকারি অর্থায়নে বাজেট প্রণয়ন জরুরি নয়, হিসাবের গোপনীয়তা রক্ষা করা হয়। 6. সরকারি অর্থায়নে কোনো লক্ষ্য বাস্তবায়নে ব্যয়ের সাথে আয়ের সামঞ্জস্য বিধানের প্রচেষ্টা নেওয়া হয়। অন্যদিকে বেসরকারি অর্থায়নে ব্যয় থেকে আয় বেশি করার পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার ভিত্তিতে আমরা এখন একটি সৃজনশীল প্রশ্ন অনুশীলন করব। এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ডে 2019 সালে এসেছিল। রেশমা একজন ক্ষুদ্র উদ্যোক্তা। নিজের সামান্য সঞ্চয় দিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে হাতে সেলাই করা কাঁথা, শাড়ি, চাদর, পাঞ্জাবি ও কুশন সংগ্রহ করে ঢাকার বিভিন্ন দোকানে সরবরাহ করত। পুঁজি বাড়ানোর জন্য আত্মীয়স্বজন বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়ে সে একটি কারখানা তৈরি করে এবং 20 জন মহিলা প্রতিদিন সেখানে সেলাইয়ের কাজ করে। বর্তমান সরকার সূচি শিল্পকে উৎসাহ দেওয়ার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ নেওয়ার সুবিধা দিচ্ছেন। ব্যাংক ঋণ পাওয়ার পর রেশমার উৎপাদনের পরিধি অনেক বেড়েছে। এখন তার কাছে 230 জন মহিলা শ্রমিক কাজ করে। ক. পুঁজিবাজার কী? পুঁজিবাজার বলতে এমন কতগুলো আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত রূপকে বোঝায় যা দীর্ঘমেয়াদী ঋণের কারবার করে থাকে। অর্থাৎ আমরা বুঝবো পুঁজিবাজার মানেই হচ্ছে কতগুলো আর্থিক প্রতিষ্ঠান, তাদের একটা সম্মিলিত রূপ এবং তারা শুধুমাত্র দীর্ঘমেয়াদী ঋণের কারবার করে। খ. সঞ্চয় অর্থায়নের নির্ভরযোগ্য উৎস ব্যাখ্যা করো। আয়ের সাথে সঞ্চয়ের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সঞ্চয় 3টি উপায়ে করা যায়: নগদ অর্থ, স্থায়ী সম্পদ, সিকিউরিটি ক্রয়। এক্ষেত্রে নগদ অর্থ তো আমরা জানি যা নগদ অর্থ। স্থায়ী সম্পদ বলতে এখানে জায়গা, জমি, বাড়ি, ঘর ইত্যাদি বোঝানো হয়ে থাকে বা কোনো ধরনের বিশেষ কোনো সম্পদকে বোঝানো হয়ে থাকে যার স্থায়িত্ব রয়েছে। সিকিউরিটি ক্রয়, এক্ষেত্রে সিকিউরিটি বলতে বিভিন্ন ধরনের বন্ড, শেয়ার এগুলোকে বোঝানো হয়েছে। আয়ের পুরোটাই মানুষ ব্যয় করে না, জমাকৃত কিছু অংশ থেকে যায়, সেটাই হচ্ছে সঞ্চয়। আর মানুষ যখন সঞ্চয় করে তখন সেই সঞ্চয়টা সে পরবর্তীতে বিনিয়োগ করতে পারে এবং ওই সঞ্চিত অর্থটাই তখন অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত হয়। সেখানে আমরা বলতে পারি সঞ্চয় অর্থায়নের নির্ভরযোগ্য উৎস, কারণ সঞ্চয় না করলে মানুষের কাছে সঞ্চিত অর্থ থাকতো না, আর ওই সঞ্চিত অর্থ দ্বারা মানুষ বিনিয়োগ ঘটিয়ে অর্থায়ন করতে পারত না। গ. রেশমার উৎপাদনে অর্থায়নের উৎসগুলো উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। আমরা দেখতে পাই রেশমা প্রথম দিকে সে যখন তার উদ্যোগটা গ্রহণ করে তখন সে নিজের কিছু অর্থ দ্বারা এবং পুঁজি বাড়ানোর জন্য পরবর্তীতে আত্মীয় স্বজন বন্ধুদের কাছ থেকে সে ঋণ নিয়ে সে তার ব্যবসাটাকে সম্প্রসারিত করেছিল। এক্ষেত্রে প্রথমে সে অপ্রাতিষ্ঠানিক উৎসের উপর নির্ভর করেছিল, কিন্তু তারপরে যখন সরকার শিল্পকে উৎসাহ দেওয়ার জন্য যখন ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ দিচ্ছিলেন তখন সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে একটি প্রাতিষ্ঠানিক উৎস। তাহলে এই ক্ষেত্রে আমরা রেশমার উৎপাদনে অর্থায়নের উৎসগুলো অর্থাৎ প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো ব্যাখ্যা করতে হবে। এক্ষেত্রে দুইটাই অভ্যন্তরীণ, এখানে বাহ্যিক কোনো উৎস নেই। তাহলে আমরা এখানে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎস হিসেবে আমরা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং ব্যাংকের দিকটা আমরা বিশ্লেষণ করব। তাহলে আমরা এখানে পুরোপুরি আমরা উত্তরটা করতে পারব। ঘ. উদ্দীপকের আলোকে দুটি উৎসের তুলনামূলক আলোচনা করো। আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি যে উৎস দুটি কী কী। একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস আর একটি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। এই ক্ষেত্রে অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎসগুলো আমরা জানি বিভিন্ন ধরনের ব্যাংক, বিমা কোম্পানি, ক্ষুদ্র ঋণদান সংস্থা ইত্যাদি। আবার অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মহাজন, ধনাঢ্য ব্যক্তি ইত্যাদি। তাহলে আমরা এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যে উৎস সেগুলোর আমরা ভালো দিকগুলো তুলে ধরতে হবে, আবার অপ্রাতিষ্ঠানিক যে উৎস সেগুলোর ভালো দিকটা আমাদেরকে চিহ্নিত করতে হবে।
আবার যদি এখানে প্রাতিষ্ঠানিক উৎসের কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে তুলে ধরতে হবে, আবার অপ্রাতিষ্ঠানিক উৎসের যদি কোনো সমস্যা থাকে সেটা তুলে ধরতে হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে প্রাতিষ্ঠানিক যে উৎসগুলো সেগুলোর ক্ষেত্রে অনেক ধরনের ফর্মালিটি মেনটেন করতে হয়, অনেক ধরনের ফর্ম ফিল আপ করতে হয়, যেখানে অনেক সময় মানুষ সেখান থেকে ঋণ গ্রহণ করতে অনীহাবোধ করে। আবার দেখা যায় প্রাতিষ্ঠানিক ঋণের তুলনায় অপ্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ সহজ, অর্থাৎ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন বা দালালের কাছ থেকে সহজে ঋণটা সংগ্রহ করা যায়। সেক্ষেত্রে মানুষ অনেক সময় সেখান থেকে ঋণটা সংগ্রহ করে। কিন্তু এক্ষেত্রে অপ্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে গ্রাম্য মহাজন বা দালালের ক্ষেত্রে মানুষ অনেক সময় প্রতারিত হতে পারে বা অনেক সময় চড়া সুদ দিতে হতে পারে, যা প্রাতিষ্ঠানিক ঋণের ক্ষেত্রে ঘটে না। আবার বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের কাছ থেকে কেউ ঋণ গ্রহণ করলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তাকে কোনো ধরনের সুদ প্রদান করতে হয় না। সেই জন্য মানুষ অনেক সময় অপ্রাতিষ্ঠানিক ঋণ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন তাদের কাছ থেকে সংগ্রহ করে থাকে। এইরকমভাবে আমাদেরকে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎসের ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে আমাদেরকে একটা তুলনামূলক আলোচনা করতে হবে যে কোনটি ভালো কোনটি ভালো না। এবং পরবর্তীতে আমরা বলতে পারি যে অর্থায়নের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এরা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তাদের কার্যক্রম পরিচালনা করে, যদি উভয়ের লক্ষ্যই হচ্ছে কি এক ও অভিন্ন, ঋণদানের মাধ্যমে মুনাফা অর্জন করে। এক্ষেত্রে ব্যাংকও মুনাফা অর্জন করে থাকে। আবার যেটা অপ্রাতিষ্ঠানিক উৎস, সেক্ষেত্রে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন না তারা মুনাফা অর্জন না করলেও গ্রাম্য মহাজন, তারপর গ্রাম্য দোকানদার বা দালাল, তারা সেখান থেকে চড়া মুনাফা অর্জন করে থাকে। তাই এক্ষেত্রে উভয়েরই ভূমিকা রয়েছে। তাহলে এভাবে আমরা একটি সৃজনশীল প্রশ্নের উত্তরটা লিখতে পারি। আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় আমরা সবসময় মনে রাখবো আমাদেরকে প্রথমে প্রশ্নটা বুঝতে হবে, চিহ্নিত করতে হবে, তারপর উত্তর করতে হবে। আমরা যদি প্রশ্নটা বুঝতে পারি, চিহ্নিত করতে পারি যে কোন বিষয় নিয়ে আমাদেরকে উত্তর করতে বলা হয়েছে, তাহলে আমরা খুব সহজেই উত্তরগুলো লিখতে পারবো এবং পূর্ণ নম্বর পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বাসার হোমওয়ার্ক থাকলো। তোমরা এই বিষয়গুলো থেকে আর কী কী ধরনের সৃজনশীল প্রশ্ন তৈরি করা হতে পারে সেগুলো নিয়ে একটু বিবেচনা করবে। যেমন ধরো এখানে এখান থেকে একটা প্রশ্ন তৈরি হতে পারে, মিস্টার জয় একজন ধনাঢ্য শিল্পপতি, তিনি একটি বিদ্যালয় স্থাপন করেছেন। তারপর বলা হলো যে এখানে এই ক্ষেত্রে এটি কী ধরনের অর্থায়ন। তাহলে মনে করে দেখো আমরা এটা কোথায় পড়ে আসছি, আমরা পড়ে আসছিলাম এটা কোন জায়গাতে, আমরা এখানে পড়ে আসছিলাম বেসরকারি অর্থায়নে, যেখানে ছিল এটি অব্যবসায়ী অর্থায়ন, অর্থাৎ সমাজ কল্যাণমূলক, যেখানে মুনাফা না সামাজিক কল্যাণটাই হচ্ছে মুখ্য, সেরকম একটি অর্থায়ন। তাহলে ঠিক এইরকমভাবে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে বিভিন্ন দিক থেকে সৃজনশীল প্রশ্ন কিন্তু তৈরি হতে পারে। তাই আমরা পড়ার সময় একটা আন্ডারলাইন করে পড়ব, যে শব্দটা, যে বাক্যটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হবে সেটা আমরা মাথায় রাখবো যে এখান থেকে সৃজনশীল প্রশ্ন তৈরি হতে পারে। এতক্ষণ ক্লাস দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা জানলাম অর্থায়ন কি, অর্থায়নের কার্যাবলী, গুরুত্ব, তারপর আমরা জানলাম অর্থায়নের শ্রেণীবিভাগ, তারপর আমরা জানলাম সরকারি অর্থায়ন ও বেসরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য কি কি। তাহলে আমরা এক ঝলকে দেখে নিই আমরা কি কি জানলাম। অর্থায়ন হচ্ছে অর্থ সংগ্রহ করার একটি প্রক্রিয়া। অর্থায়নের কার্যাবলী বা গুরুত্বের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আর্থিক পরিকল্পনা প্রণয়নের কথা, মনে রাখতে হবে উৎস নির্বাচনের কথা, তহবিল সংগ্রহ করার কথা, তহবিল ব্যবহার এবং সংরক্ষণের কথা, তারপরে মনে রাখতে হবে ফলাফল নির্ণয় ও মুনাফা বন্টনের কথা। তারপরে আমরা দেখেছি অর্থায়নের শ্রেণীবিভাগ, সেই ক্ষেত্রে প্রথমে সরকারি এবং বেসরকারি, তারপর বিভিন্ন ভাগে অর্থায়নকে বিভক্ত করা হয়েছে। তারপর আমরা জেনেছি সরকারি এবং বেসরকারি অর্থায়নের মধ্যকার পার্থক্য। তাহলে আমরা যখন এই ক্লাসটা শেষ করব, শেষ করার পর আমরা আবার এরকম বারবার মনে করার চেষ্টা করবো যে আমরা এতক্ষণ কী শিখলাম। তাহলে দেখবে সেটা আমাদের মাথার মধ্যে গেঁথে যাবে এবং সবথেকে ভালো হবে যদি তোমরা সেটা কাগজে কলমে লিখে ফেলো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে।